আমরা মূল পাঠ এবং আলোচনায় আসব। তার জন্য সুধীন্দ্র বাবুকে ডেকে নিচ্ছি তার পাঠ এবং আলোচনা করবার জন্য। সুধীন্দ্র বাবু। ওম শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সবাইকে অশেষ শ্রদ্ধা জ্ঞাপন করি। সূচনায় কার্তিকদার পাঠ একটু দেরিতে ঢুকতে হয়েছে আমাকে। আর রূপাদির কথা অত যত বলবো তত কম পড়বে। আমার এটা একদম আমার কথা হয়ে গেছে কয়েকজনের সম্পর্কে। এটা রূপাদিকে যখনই শুনি তখনই মুগ্ধতা শুধু। আর নামে রূপা, কাজে একেবারে সোনা। তো সেই সোনা সোনা হলো, ভালোই লাগলো। অনেকেই রয়েছেন, আজকে অনেকগুলো বিষয় রয়েছে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে। আজকে কলকাতা শহর একেবারে কিছুদিন আগে ভূকম্পন হলো, সে ভূকম্পনের চেয়েও বেশি কম্পন আজকে আমাদের শ্রী অরবিন্দ ভবন অঞ্চলে একটা ব্যাপক সেই কম্পন দেখা দিয়েছিল। বেশ কিছুক্ষণ বেলা 11:30 থেকে একদম চললো 4:30 পৌনে 5টা পর্যন্ত। মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন উৎসাহ সহকারে। বিভিন্ন অঞ্চলের প্রচুর মানুষ। ব্রিগেড ব্যারেড গ্রাউন্ডে অনেকদিন আমি এতটা লোক দেখিনি, আজকে যতটা দেখলাম। তো যাই হোক, আর আমাদের আজকে নাটকের দলের আজকে দুটো শো রয়েছে, দুটো নাটকেরই শো রয়েছে, চলছে মুক্তাঙ্গনে। কিন্তু আমি যেতেই পারিনি। আজকে সৌরভের আসার কথা, সৌরভ পালধি, ও আসবে বলেছিল যাওয়ার জন্য, কিন্তু যেতে পারিনি। পৌঁছতে পেরেছি, এটাই যে পাঠে যুক্ত থাকতে পারার একটা সুযোগ হয়েছে। আমরা পড়ছিলাম যে যেরকম পড়ি, আপনারা সব নোটিশেও দেখেছেন, দ্য সিক্রেট অফ দ্য বেদা, আর রেট্রোস্পেক্ট অফ ভেদিক থিওরি স্কলার্স পর্যায়ের। আমরা আজকে পড়ব 14 নম্বর প্যারাগ্রাফের 3 নম্বর বাক্য। চলছে যেটা ওই বেদ সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে সায়নাচার্য, সায়ন ঋষি, সায়ন মহারাজ যে নৈসর্গিক এবং জড় বাহ্য প্রকৃতি নিয়ে আলোচনা করেছেন, বিস্তৃত আলোচনা করেছেন, সেই সূত্র ধরেই আজকের পাঠ শুরু। আগের দুটো পর্বে আমরা ওই নৈসর্গিক এবং জড় বাহ্য প্রকৃতির বিষয়ে কয়েকজনের দেবের নাম পেয়েছিলাম, সেই অনুযায়ী কিছু কিছু বিচ্ছিন্ন আলোচনা করার চেষ্টা করেছিলাম। আজকের বাক্যটি এমন, লিখছেন শ্রী অরবিন্দ, we have here the seeds of that naturalistic theory of the Veda to which European learning has given so wide an extension. আমরা এখানে দেখতে পাই কি না, আমরা এখানে দেখতে পাই বেদের জড় ও বাহ্য প্রাকৃতিক ব্যাখ্যার বীজ, যাকে ইউরোপীয় পণ্ডিতবর্গ কত অধিক বিস্তারিত করেছেন। সায়নাচার্য নৈসর্গিক জড় বাহ্য প্রাকৃতিক বিষয় নিয়ে যে আলোচনা করেছেন, যে ভাষ্য রচনা করেছেন, তারই ভিত্তিতে তাকে সিড ধরে, বীজ ধরে
ইউরোপীয় পণ্ডিতবর্গ অনেকটাই আলোচনা করেছেন, বিস্তৃত আলোচনা করেছেন। কতটা কি আমাদের সেই আলোচনা অধিগত হয়েছে এ বিষয়ে প্রশ্ন থাকছে, আমার থাকবেও, ব্যক্তিগতভাবে আমারও আছে। কতটুকু আর ছুঁতে পেরেছি, কিছু মাত্র নয়। যারা সেই স্বপ্ন সাধনা করতে পেরেছেন, বাহ্য জগতে থেকে সেই আলোচনা পাঠ তার কাছাকাছি পৌঁছতে পেরেছেন, তাদের জন্যেও আম ভুলুণ্ঠিত প্রণামী বলবো থাকছে, রাখি। এই যে ন্যাচারালিস্টিক থিওরি বলতে নিশ্চিত করেই নৈসর্গিক এবং জড় বাহ্য প্রকৃতি বিষয়ক আলোচনার কথাই বলা হয়েছে, যা সায়নাচার্য করেছেন বেদ সম্পর্কিত। বেদ সম্পর্কে আলোচনা, বিভিন্ন বিষয় তো আলোচনা হয়েছে, তার মধ্যে এখানে নৈসর্গিক পর্যায় নিয়ে শ্রী অরবিন্দ উল্লেখ করছেন। তা বেদে এই বিষয়গুলো আন্তরিকভাবে উল্লেখ করা হয়েছে। নৈসর্গিক আলোচনা করতে বেশ কিছু নামের উল্লেখ পেয়েছি আমরা আগের দুটো পর্বে, সেগুলো নিয়ে কিছু কিছু ত্রুটিপূর্ণই আলোচনা করেছি। পূর্ণতা পেয়েছে কিনা সেটা মহান যারা তারাই বলবেন। যদি সামান্য কিছু বলা হয়ে থাকে আলোচনা, সেটাই আমাদের কাছে প্রাপ্তির একটা জায়গা। কারণ পাওয়া তো অনেক যাচ্ছে, অনেক পাচ্ছি, কম নিশ্চয়ই পড়ছে না। আমরা আধার অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী আমরা যথেষ্টই পাচ্ছি, সেই চেষ্টায় থাকা। তা নৈসর্গিক যে আলোচনা হয়েছে সেখানে তো অনেক নামের উল্লেখ পেয়েছি, একটু আধটু তাদের সম্পর্কে আলোচনাও করেছি। সায়নাচার্য বেদ বর্ণিত এই বিষয়গুলো তুলে ধরেছেন। বেদে যেভাবে বলা আছে, সায়নাচার্যের মতো করে তুলে ধরেছেন। তিনি অবশ্য প্রণম্য ইয়াস্ক ঋষিকে শ্রদ্ধা রেখে, সেই ইয়াস্ক ঋষির প্রতি শ্রদ্ধা রেখে কাজগুলো করেছেন। তা বেদে যা বর্ণনা করা হয়েছে সেগুলো তিনি তার মতো করে তুলে ধরেছেন, এবং সেই তুলে ধরার মধ্য দিয়ে তথাকথিত শিক্ষিত মানুষের কাছে বেদ পৌঁছনোর একটা জায়গা তৈরি হয়েছে। না হলে হয়তো সেটা হয়ে উঠতে পারতো না। আজকে যতটা মানুষের কাছে পৌঁছেছে, সে তাতে করে সায়নাচার্যের কৃতিত্বের প্রতি শ্রদ্ধা না রেখে কোনো উপায় নেই। এবং পরবর্তীকালে তার যে ইংরেজি রূপ আমরা পেয়েছি, সেই সূত্র ধরে পাশ্চাত্য দেশীয় দার্শনিক বৃন্দ যে অধ্যয়ন এবং সেই অনুসারী ব্যাখ্যা করেছেন, আলোচনা করেছেন, তাতে তো সারা পৃথিবীর যে যারা অনুরাগী বৃন্দ বিষয়ক, তারা নিশ্চয়ই অনুরাগ আরো তাদের বেড়েছে। তারা বিমুগ্ধ চিত্তে বেদবর্ণিত সত্যকে গ্রহণ করার চেষ্টা করেছেন। আমরাই বা তার থেকে দূরে থাকি কেন? শ্রী অরবিন্দ সেই উদ্যোগ নিয়েছেন। আমরা যদি শ্রী অরবিন্দের অনুরাগী হই, একটু একটু করে যদি তার রসাস্বাদন করতে পারি, মন্দ কি? তা সায়নাচার্য যেভাবে বর্ণনা করেছেন, পরবর্তী সময় ইংরেজি হয়েছে। ম্যাক্স মুলার সাহেব তো যে কাজ করেছেন, হিমালয়ান কাজ, হিমালয়ের মতো বিশাল একটা কাজ করেছেন, বা অন্যান্য দার্শনিক বৃন্দ। তো তার মধ্য দিয়ে, সেই আলোচনার মধ্য দিয়ে আমাদের ধারণার পরিধিও বেড়েছে, নিঃসন্দেহেই বেড়েছে, এবং শুধু বেড়েছে না, বাড়ছে, ভবিষ্যতেও বাড়বে। তা এই আলোচনা বা উল্লেখকে ভিত্তি করেই
পাশ্চাত্য পণ্ডিতবর্গ আরো ব্যাপকতর আলোচনা করেছেন। শ্রী অরবিন্দ এই জায়গাটাই প্যারাগ্রাফে সেটা উল্লেখ করলেন। তবে তাতেও যে সীমাবদ্ধ ছিল না বা নেই তা নয়। আমরা কি যেভাবে ব্যাখ্যা করা হয়েছে সবটুকু বুঝে নিতে পারি? তো সায়নাচার্য যেভাবে বলেছেন সেইভাবে ইংরেজি হয়েছে। কিছু কিছু খামতি রয়েছে এ বিষয়ে বিভিন্ন পণ্ডিতবর্গ উল্লেখ করেছেন। আমরা তার বিচারের সিকি ভাগও বোধহয় বুঝতে পারবো না, বা একদম পরমাণু পরিমাণও সেই বিচারের জায়গায় যেতে পারবো না। তারা যেরকম ভাবে বলেছেন আমরা সেইভাবেই একটু একটু বোঝার চেষ্টা করছি। আর তাতেই আমরা যথেষ্ট খুব খুশি হয়ে যাচ্ছি। যদিও খুশি হওয়ার জায়গা নেই, তবুও আমরা তো অল্পেতেই খুশি হই। আমরা খুব একটা সেই বেশি পাওয়ার আধারিত নই, আধার সেরকম নয় যে অল্পেতে খুশি হবে। দামোদর শেঠ কি আমরা কি খুব একটা দামোদর শেঠ হয়ে পড়েছি এই জ্ঞানের পথে, সত্যের পথে? নিশ্চয়ই নয়। আমরা একটু আধটু পেলেই খুব খুশি। তা পাশ্চাত্য পণ্ডিত বর্গের মধ্যে খুব বিখ্যাত ওই যে ম্যাক্স মুলার সাহেবের নাম বললাম, এরকম তো ধরুন এরকম আছেন ইউজেন বার্নফ, এইচ উইলসন, বা ওই যে রথ সাহেব, সম্ভবত রুডলফ রথ, এরকম হবে নামটা। আরো 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 অনেকের নাম রয়েছে। এরা প্রত্যেকেই প্রাকৃতিক ব্যাখ্যার উপরই বেশি গুরুত্ব দিয়েছেন। শায়নাচার্যের যে জড় প্রাকৃতিক ব্যাখ্যা তার উপরেই তারাও আলোকপাত করেছেন, গুরুত্ব দিয়েছেন। পাশ্চাত্য যে দৃষ্টিভঙ্গি, সেই পাশ্চাত্য দৃষ্টিভঙ্গি এবং ভারতীয় দৃষ্টিভঙ্গির মধ্যে কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য আছে। এটা চিরকালীন। প্রাচ্য পাশ্চাত্যের যে, আমি দ্বৈরথের কথা বলবো না, কিছু দৃষ্টিভঙ্গির ফারাক, পার্থক্য আছে, ছিল, আছে, থাকবে। একটা সময় আসবে, শ্রী অরবিন্দ যে কথা বলছেন, লেটার্স অন যোগা বা ইভিনিং টক্স উইথ শ্রী অরবিন্দ, এরকম বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট্ট আলোচনায় আমরা কিছু কিছু ইঙ্গিত পেয়েছি যে পরিষ্কার শ্রী অরবিন্দ বলছেন এই দ্বৈরথ বলি, এই বৈপরীত্য বলি, এই পার্থক্যের ভাবগুলো যাবে না যতদিন না পৃথিবীর সমগ্র মানবকুল অতিমানস সজ্জায় হতে পারবে। অতিমানস সত্যে সুচরিতা দিয়ে আপনার বোধহয় মাইক্রোফোনটা অন হয়ে আছে, বোধ হয়। ঠিক আছে। ওই যে বললাম যে প্রাচ্য আর পাশ্চাত্যের, প্রাচ্য বলতে ভারতের একটা প্রধান অংশকেই গুরুত্ব দেওয়া হয়, এশিয়াকে গুরুত্ব দেওয়া হয়। তো বেদালোচনার মুখ্য অংশই তো এশিয়া মহাদেশকে ধরা হয়, তার মধ্যবর্তী আমরা ভারতবর্ষকেই খুব গুরুত্ব দেওয়া হয়, যেটা শ্রী অরবিন্দ তার 5টি স্বপ্নের মধ্য দিয়েও বললেন। 5টি স্বপ্নের মধ্যেও সে কথা বলেছেন। তা এই যে পার্থক্য রয়েছে দৃষ্টিভঙ্গির, তার মধ্যে যদি দেখি যে একটি দৃষ্টিভঙ্গি হলো প্রাকৃতিক শক্তিদের দেব দেবী বলে প্রকাশ করা, একটা দৃষ্টিভঙ্গি। আরেকটি দৃষ্টিভঙ্গিতে আছে প্রতিটি প্রাকৃতিক শক্তির ভিতরে নিহিত মূল শক্তি বা পরম ঈশ্বরের সন্ধান করা। এই যে দৃষ্টিভঙ্গি দুটি, একটি দৃষ্টিভঙ্গি কি না, প্রাকৃতিক শক্তিদের মোটামুটি করে একটা দেবদেবী আখ্যায়িত করলাম, এক দেবদেবী দিয়ে বুঝিয়ে দিলাম, এটা একটা দৃষ্টিভঙ্গি। এটা পাশ্চাত্য দিকেই ঝুঁকে পড়ছে এই দৃষ্টিভঙ্গিটি।
আর ভারতীয় তথাকথিত বেদ ভারতের যে দৃষ্টিভঙ্গি, বেদ চেতনা, বৈদিক চেতনার ভারতবর্ষের যে দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, ভারতবর্ষের মধ্যেও ভারতবর্ষীয় চিন্তাধারাও কিছু কিছু পাশ্চাত্য দর্শন আছে, কিছু পাশ্চাত্য মতাবলম্বী মানুষজন রয়েছেন, তারা ভারতে বসবাস করেও ঠিক ভারতীয় নন। সেই জন্যই বলছি যে বেদ চেতনাময় যে ভারতীয়, ভারতীয় বোধ, ভারতীয় চেতনা, তার দৃষ্টিভঙ্গিতে রয়েছে ওই যে প্রাকৃতিক শক্তিকে দেখছি, কিন্তু তার ভিতরে কি রয়েছে, নিহিত কি রয়েছে, নিহিত যে মূল শক্তি, তা হচ্ছে সেই পরম ঈশ্বরীয় কণা, ঈশ্বরীয় সত্য, ঈশ্বরীয় সত্য এবং সত্য, তার সন্ধান করা। এইটা তথাকথিত বেদময় ভারতীয় দৃষ্টিভঙ্গির একটা ভাব। তারা ওই শুধুমাত্র দেবদেবী, হ্যাঁ, প্রাথমিক পর্যায়ে দেবদেবী দেখেছেন, কিন্তু তার অন্তরস্থ সত্যকেও উপলব্ধি করবার চেষ্টা করছেন। একজনকে খুব সহজে দেবতা বানিয়ে দেওয়া যায়, তাতে তার অন্তরঙ্গ সত্য ভগবানকে খুঁজে না পেলেও চলে। মুখে মুখে বলে দিলাম, আখ্যা দিয়ে দিলাম ভগবান বলে, কিন্তু তার ভিতরের সত্য ভগবানকে আমরা খুঁজে পেলাম কি পেলাম না, সেটা না দেখলেও চলে, এরকম একটা দৃষ্টিভঙ্গি থাকে। পাশ্চাত্য দর্শন খুব সহজেই এইরকম একটা দিকে ঝুঁকে পড়ে, এরকম একটা ভাবনা দৃষ্টিভঙ্গির দিকেই ঝুঁকে পড়ে। আমাদেরও তথাকথিত শিক্ষিত, একেবারে একাডেমিক যে শিক্ষাধারায় শিক্ষিত মানুষজনের মধ্যেও এই প্রবণতা রয়েছে, এবং এই প্রবণতাকে আরো বাড়িয়ে দিয়েছে মার্ক্সীয় দর্শনের কিছু কিছু কথা। আজকে শেষ হয়ে মহাশূন্যের পথে গিয়েও আজকে পশ্চিমবঙ্গেও তারা কিন্তু শেষ হয়ে যাননি। সেই যে সেই ভাবনাকে জারিয়ে দেওয়ার চেষ্টা এখনো চলছে, সেই ইনজেকশন এখনো চলছে, টিকাদান চলছে, ঈশ্বর বিরোধিতা, ঈশ্বরীয় কণার সন্ধান করার বিরোধিতা, এরকম প্রবণতা রয়েছে, এখনো চলছে সেটা। তা আমরা কি করি না, ওই যে পাশ্চাত্য দর্শনের ভাব অনুযায়ী সেদিকে ঝুঁকে পড়ে একজনকে ভগবান বানিয়ে দিলাম, তার অন্তরস্থ সত্যকে খুঁজে বার করার দরকার হলো না। ফলস্বরূপ কি করলাম, আমরা ওই বাইরে বাইরে পুজো করলাম, শুধু পুজো করে যাচ্ছি। মাকে প্রশ্ন করা হচ্ছে, মা বলছেন, হ্যাঁ, তুমি পুজো করতে ভালোবাসো কারণ তুমি নিজে পূজ্য হয়ে উঠতে চাও না। কি ভয়ঙ্কর কথা, সারা জীবনে বুঝতে পারবো না আমি, আরো 200 বছর বাঁচলেও বোধহয় কথাটা বুঝে উঠতে পারবো না। শুধু পুজো করে যাচ্ছি, প্রণাম করে যাচ্ছি, অথচ কেন? মা বলছেন তুমি নিজে পূজ্য হতে চাও না, মানে তুমি পুজো পেতে চাও না। মা যে কথা বলছেন দেহ ধারণের সেই উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে মা বলেছেন না যে আমি এই পৃথিবীতে মানবী তনু ধারণ করে এসেছি, মানবী দেহ ধারণ করে এসেছি, তার প্রধান কারণই হচ্ছে এইটা দেখাতে যে তোমরাও একদিন আমার মতো হতে পারবে, তোমাদের মধ্যেও ভগবান হয়ে ওঠার উপকরণ, ইনস্ট্রুমেন্টস, করণগুলো রয়েছে, তাহলে তুমিও হয়ে উঠতে পারবে। তার জন্য যে ঘষা মাজা দরকার, যে সাধনা অনুশীলনের দরকার, সেটা করতে হবে। আমরা সেটা করি না, তাই শুধু পুজো করে যাই, কিন্তু কি না, তার সত্যকে ভুলে থাকি। পুজো করতে গিয়ে তার সত্যকে ভুলে যাওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রেই। তাই পুজোর আনুষ্ঠানিকতা, হইচই, কোলাহল। আহ রবি ঠাকুরের গানই তো মনে পড়বে, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। তো তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, তোমার অন্তরস্থ সত্যকে আমি ভুলে থাকছি। ভারতীয় দর্শন চেতনা বুঝে নিতে চায় সেই কথা। কোন কথা? না, যাকে পুজো করছি তার মধ্যে যে সত্য আছে,
তাকে খুঁজে নেওয়া এবং সেই সত্যকে উদ্ধার করে আমার ভিতরের সত্যর সঙ্গে মিলিয়ে দেওয়া, নিজেও সত্যময় হয়ে ওঠা, একসময় সত্যবান হয়ে ওঠা যাবে। শ্রী অরবিন্দ সেই সত্যের কথা বলেছেন, মা সেই সত্যের কথা বলেছেন। আমরাও সত্যময় হব, সত্যবান হয়ে উঠতে পারি। তো তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, বেশ কথা। আর ভারতীয় দর্শন চেতনা আরো গভীরে যেতে চায়, সেই গভীরতা যেন ওই গানেই বোধ হয় হয়। ওই যে আছে না সেই গান, যে অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তর্যামী। এই যে উপলব্ধির জায়গা, শ্রী অরবিন্দ স্পষ্ট করে দিচ্ছেন। তবে যতটুকু ধৈর্য সহ সময় দিতে হয়, সময় শুধু সময় দিতে হয় না, ধৈর্য সহ সময় দিতে হয়, সেই সময় আমাদের কোথায়? পশ্চিমে যুদ্ধ হবে, গাড়ি চড়া বন্ধ, রান্না বন্ধ, হেসেল মাথায় উঠছে, সেটা আসল হোক নকল হোক, হয়েছে তো, কৃত্রিম ভাবেও অভাব সৃষ্টি করা হয়েছে তো। ঘরে রান্না হচ্ছে না, হোটেলে গিয়ে খেয়ে নেব, হোটেলের রান্নাও বন্ধ। এই তো ফোন আসছে বিভিন্ন রাজ্য থেকেই, বলছে আমাদের হোটেলও বন্ধ হয়ে গেছে। দুদিন আগেও ফোন করছে। তো হচ্ছে, তাহলে আমরা নির্ভরশীল, তাহলে আমরা ধৈর্য সহ সময় দিতে পারি কিনা? জ্বালানি গ্যাসের আকাল হয়েছে, তার উপরে এসআইআর চলছে, ভোটার লিস্টে নাম ওঠা না ওঠা, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা এলো কিনা, ধর্ণা মিছিল, চেঁচামেচি, দুর্ভোগ দুর্বিপাক, তার মধ্যে শ্রী অরবিন্দ চর্চা, ও বাবা, দিব্য জীবন যোগ সমন্বয় পাঠ, সুকঠিন কাজ। পাশ্চাত্যের ধারণা অনুযায়ী আমরাও কম বেশি বাহিরের রিচুয়ালিটিতে মেতে আছি। স্পিরিচুয়ালিটি আসছে কই? রিচুয়ালিটির সঙ্গে সেন্সিয়ারিটি চায়, মা বলছেন না, রিচুয়ালিটি থাকবে তোমার বাহ্য জীবনে। ওই যে বাহ্য প্রকৃতি সম্পর্কিত আলোচনা চলছে, রিচুয়ালিটি তার মধ্যেই রয়েছে। পুজো করছি, রিচুয়ালিটি, যদি রিচুয়ালিটি হয়, একই কাজ বারবার করছি, তাতে প্রগতিহীনতা, একঘেয়েমি। সেই রিচুয়ালিটির সঙ্গে মা বলছেন সেন্সিয়ারিটি চাই, এস, পারসিভারেন্স চাই, পি, আর চাই ইন্টেন্সিভ অ্যাসপিরেশন, আই, আন্তরিকতা, অধ্যবসায় এবং নিবিড় অভিপ্সা। এই তিনটি, এই এসপিআই যদি রিচুয়ালিটির সঙ্গে যুক্ত হতে পারে, যুক্ত করতে পারি, তাহলে রিচুয়ালিটির সঙ্গে এসপিআই, স্পিরিচুয়ালিটির অধ্যাত্মবোধকে হৃদয়ে গ্রহণ করা সহজতর হয়। মা বলে দিয়েছেন এই কথাগুলো, আমাদের জীবনে সেগুলো প্রয়োগ করতে পারি কিনা। পরের বাক্য পড়ছি, 14 নম্বর প্যারাগ্রাফ, চতুর্থ বাক্য। ভুলই পড়বো, ভুলই বলবো, তবুও আপনারা সঙ্গে আছেন, থাকুন। বলছেন শ্রী অরবিন্দ, the old Indian scholars did not use the same freedom or the same systematic minuteness in their speculations. The old Indian scholars did not use the same freedom or the same systematic minuteness in their speculations. প্রাচীন পণ্ডিতরা তাদের তুলনায় একই রকম স্বাধীনতার বা তাদের জল্পনায় একই প্রকার সুসংগত খুঁটিনাটির উপযোগ করেননি, বলে দিচ্ছেন শ্রী অরবিন্দ। প্রাচীন পণ্ডিত বলতে শ্রী অরবিন্দ নিশ্চয়ই প্রাচ্যের পণ্ডিত বর্গের কথাই বলেছেন, এশিয়া মহাদেশের এই অঞ্চলের পণ্ডিত বর্গের কথাই বলেছেন। অখণ্ড ভারতে অন্তত ভৌগোলিক অবস্থানগত দিক থেকে আমরা সেই রকমই পাই। তা
পাশ্চাত্য দেশীয়রা যেভাবে ভেবেছেন, যেভাবে দেখেছেন, তা বহিরাঙ্গিক দিক হলেও অনেকটাই দেখেছেন বা অনেকটাই বলেছেন। একদম বহিরাঙ্গিকও যদি দেখে থাকেন, সেটাও অনেকটা দেখা, অনেকটাই বলা, অবশ্যই তাদের মতো করে। আর বৈদিক অন্তরঙ্গতা, সেই যে অন্তরঙ্গ সাধনার কথা, শ্রীমৎ অনির্বাণেরও রয়েছে অন্তরঙ্গ সাধনার কথা। আর বৈদিক যে অন্তরঙ্গতা, সেই বৈদিক অন্তরঙ্গতাকে আহ, যদি প্রকাশ করি, সেই প্রকাশ করার ভাব নিয়ে যদি সম্ভব হয় তো করা যাবে। বহিরাঙ্গের কথা বলছি, যে পাশ্চাত্য দেশীয়রাও যদি বলি যে বহিরাঙ্গিক দিয়ে অনেকটা ভেবেছেন, বলেছেন তাদের মতো করে। আর আমরা যদি বৈদিক ভাব নিয়ে, বৈদিক চেতনা নিয়ে অন্তরঙ্গতাকে প্রকাশ করতে যাই, সেই ভাব যদি আমাদের সম্ভব হয় তো করব। অন্তরঙ্গ সাধনা তো করতে হবে, তবে তো অন্তরঙ্গ ভাবসত্ত্বকে গ্রহণ করতে পারবো। সেই ভাবটা যদি অর্জন করতে না পারি, কতটা কি সম্ভব হবে আমাদের পক্ষে? এই যে সায়নাচার্য যে কাজ করেছেন, সায়ন মহারাজ যে কাজ করেছেন, তাতে তথাকথিত শিক্ষিত মানুষের কাছে তা সহায়ক হয়েছে। তারা আকৃষ্ট হয়েছেন সেই রচনার প্রতি, তাই তো ভাষায় রূপান্তরিত হয়েছে, নতুন নতুন ভাষায় রূপান্তরিত হয়েছে, আরো আগ্রহী মানুষ তাতে আগ্রহান্বিত হয়ে গিয়ে এসেছেন। বেদচর্চায় অনেকটাই এগোনো গেছে তার ফলে। সায়নাচার্য ওই কাজ যদি না করতেন, তা যদি আবার অন্য ভাষায় অনূদিত না হতো, তাহলে আজকে যে শিক্ষিত মানুষের মধ্যে যে আগ্রহ, বা তারপরে যে বাংলা হয়েছে, বঙ্গীকরণ হয়েছে, বা অন্যান্য ভাষায় অনূদিত হয়েছে, তাতে কি হচ্ছে, বেদচর্চার প্রতি অনেকটাই আমরা এগোতে পেরেছি। পাশ্চাত্যবাসীরাও তো তাকে তার ব্যাখ্যা ভাষ্য গ্রহণ করে এগোতে পেরেছেন, নিশ্চয়ই পেরেছেন। শুধু পাশ্চাত্যবাসীরা না, প্রাচ্যবাসীরাও ইয়াস্ক ঋষির প্রতি শ্রদ্ধা রেখে এগিয়েছেন সায়ন ঋষি। সেই অনুসারী হয়ে ইংরেজি শিক্ষিত মানুষ বেদচর্চায় এগোতে পেরেছেন। হ্যাঁ, এ কথা নিশ্চয়ই ঠিক। ঠিক যে প্রাচীন পণ্ডিতবর্গ যথাযথ স্বাধীনতা নিয়ে এগোননি বা এগোতে পারেননি, এমন কথা বলছেন শ্রী অরবিন্দ। এমন কথা বলার পরেও আবার বলছেন, পরের বাকি দেখুন, যে কথাটা লিখছেন 14 নম্বর অনুচ্ছেদের 5 নম্বর বাক্য, স্টিল দিস এলিমেন্ট in Shayana's commentary is the true parent of the European science of comparative mythology. Still, this element in Shayana's commentary is the true parent of the European science of comparative mythology. তথাপি সায়নের ব্যাখ্যার এই দিকটি বাস্তবিক ইউরোপীয় তুলনামূলক মাইথোলজির জন্মদাতা। সায়নাচার্যের ঋগ্বেদ সম্পর্কিত যে কাজ, আলোচনা, ভাষ্য, সেই কাজগুলো ম্যাক্স মুলার সাহেব পৃথিবীর শিক্ষিত মহলে পৌঁছে দিলেন, বা অন্যান্যরা তার নতুনতর ভাবে উপস্থাপনা করলেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানোর মধ্য দিয়ে হোক, বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে হোক, সেমিনারের মধ্য দিয়ে, নতুন নতুন গ্রন্থ রচনা করে হোক, গবেষণামূলক কাজ করে হোক, এগুলোকে ছড়িয়ে দিলেন তারা। তবে মুখ্যত শিক্ষিত
মহলে তারা মানে এটা ধরতে পেরেছেন। আবার সেই লেভেল থেকে যে একটা উচ্চশিক্ষিত মানুষজনের থেকে নিচু মানে যারা রয়েছেন, যদিও শিক্ষিত মানুষ মানেই যে সব কনসিয়াস পিপল তা বলা যাবে না। ওই তথাকথিত ওইজন্য বলা হলো যে তথাকথিত শিক্ষিত মানুষ তারা একটু বুঝে নিলেন। তুলনামূলকভাবে তারা যারা কম শিক্ষিত তারা হয়তো সেই জায়গায় পৌঁছতে পারলেন না। তাদের জন্যে আমাদের যোগীরাজ বসুরা কাজ করলেন। হুম? আমাদের ব্রহ্মপাধ্য উপাধ্যায়রা কাজ করলেন। আমাদের আরো, আরো বাংলায় বহু নাম রয়েছে। তারা কাজ করলেন, করছেন। এখনো কেউ কাজ করে চলেছেন। আমাদের অমলেশ ভট্টাচার্য অনেক কাজ করে গিয়েছেন। গৌরীদি, আম গৌরী ধর্মপাল, গৌতম ধর্মপাল এরাও বহু কাজ করেছেন। আরো অনেক নাম, কত নাম করব সব মনেও নেই। তো যাই হোক, ইংরেজি একটা বড় মাধ্যম। শিক্ষিত মহলের কাছে বেদ ও ভাষ্য পৌঁছে গেল। তা থেকে আগ্রহী মানুষ বেদ জানলো। সঙ্গে আগ্রহী মানুষ বললে হবে না, অনাগ্রহী মানুষরাও বেদ জানলো। অনেকে তো পারিবারিকভাবে হোক বা চাপে পড়েও অনেকে বেদ পড়তে বাধ্য হয়েছেন, অন্তত একাডেমিক জায়গায় গিয়ে। সেরকমও কিছু মানুষজন দেখেছি যে বাধ্য হয়ে পড়েছেন। একদম অনাগ্রহী ছিলেন, পরে অবশ্য পড়তে পড়তে তারা আবার আগ্রহীও হয়েছেন। এমন কিছু মানুষও আছেন, কম বেশি যাই হোক। তবে সাধনার পরিমণ্ডলে একটা গূঢ় লক্ষ্য থাকে। এটা নিয়ে তো কেউ আমরা তর্ক জুড়তে পারবো না। তর্ক জুড়লেও সেটা বোধহয় মূলক হবে না, একটু অমূলকই হয়ে যাবে। যে সাধনার পরিমণ্ডলে সেটা সাধনা বিভিন্ন ক্ষেত্র দিয়ে বিচার করা যেতে পারে। যে ক্ষেত্রেই বলি সাধনা, গভীরতর তত্ত্ব তালাশ করার যে জায়গাটা সেটাকেই যদি সাধনা ধরি, তবে সাধনার পরিমণ্ডলে একটা গূঢ় লক্ষ্য থাকে, আছে, থাকবে। কি? যদি বেদ চর্চার দিক থেকে ভাবি, তাহলে দেখব যে প্রতিটি মন্ত্রের মধ্যে লুকিয়ে থাকা সত্যকে উদ্ধার করা হচ্ছে সেই গূঢ় লক্ষ্য। প্রতিটি মন্ত্রের মধ্যে যে সত্য লুকিয়ে আছে তাকে উদ্ধার করব। এটা একটা গূঢ় লক্ষ্য নিশ্চয়ই, গবেষণার একটা মূল বিষয়। স্বামীজি, স্বামী বিবেকানন্দ সেই সত্য উদ্ঘাটনের কথা বলেছেন। শ্রী অরবিন্দ বলেছেন, শ্রীমা বলেছেন। তিনজনের নামই করছি, আর নামে যাচ্ছি না। তবে সায়নাচার্য বা বা ম্যাক্স মুলার সাহেবদের রচনাংশ পাঠ করে সাধনার সেই গভীরতর সত্য উদ্ঘাটন করার বা উদ্ধার করার দিকে প্রথমেই হয়তো নজর পড়ে না। পড়লাম আর আমি একেবারে মন্ত্রের সত্য উদ্ধার করার কাজে লেগে গেলাম, এটা তো হয় না একবারে, সবার ক্ষেত্রে নয়। হ্যাঁ, নিশ্চয়ই হয়। পড়তে পড়তে হয়, না পড়তে পড়তেও হয়। সেই কবে যে গ্রন্থ রয়েছে অমৃতদ্বার, যেটা অনুদিত হয়েছে, আমরা বাংলাতেই পড়েছি সেই কবে। তা তাতে যে নক্ষত্রের অবতরণের কথা সেখানে বলা হয়েছে, হঠাৎ তিনি তালবাগানে বসে আছেন, হঠাৎ এক নক্ষত্র যেন অবতরণ করলো তার মধ্যে। এই যে হঠাৎ করে তিনি আম একটা অতিমানসিক বোধকে অর্জন করলেন। তখন অবশ্য বুঝতে পারেননি। পরবর্তীকালে শ্রী অরবিন্দের সান্নিধ্যে এসে সেই সত্যকে একেবারে সম্যকভাবে প্রকটভাবে উপলব্ধি করলেন। সেই কবি গ্রন্থটি আম খুব বড় না হলেও আমাদের গঙ্গা জোয়ারে ১ম যখন আমি দেখি, ওই সকালে গিয়ে ওই শুরু করেছিলাম, শেষ না করে উঠতে পারিনি। আপনারাও যারা পড়েছেন নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছেন। এমনই তার আকর্ষণী শক্তি সেই রচনার মধ্যে।
তা ওই যে কথাটা বলছিলাম যে মন্ত্র একবার পড়লাম আর সঙ্গে সঙ্গে সেই সত্য উদ্ধার করার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে পড়লাম, তা তো সবসময় হয়ে ওঠে না। তবে কারুর কারুর হয়। আবার এমনও বলতে পারি যে মন্ত্রজাত যে শব্দরূপ, তা মন্ত্রজাত শব্দরূপে বা রূপের মধ্য দিয়ে বাহিরের সত্যকেও তো গ্রহণ করা যায়। কারণ সত্য ভিতরে থাকে যেমন বাহিরেও তেমন থাকে। সত্য যদি ভিতরে থাকে বাহিরেও থাকে, তাহলে ওই যে মন্ত্রজাত শব্দরূপ বা সেই রূপের মধ্য দিয়ে বাইরের যে সত্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাকেও তো গ্রহণ করা যায়। একটি চুম্বককে ফেলে দিলে তার আকর্ষণী শক্তি দিয়ে যে উপাদানগুলোকে সে আকর্ষণ করতে পারে সেগুলোকে সে কুড়িয়ে নেয়, সংগ্রহ করে নেয়। তো সত্যেরও সেই চৌম্বকত্ব আছে। অন্তর্জাত সত্য আর বহির্জাত সত্য বাইরে বেরিয়েও তাকে আকর্ষণ করে, মেলবন্ধন ঘটে। মন্ত্রজাত শব্দরূপের মধ্য দিয়েও আমরা বাইরের সত্যকে বাহিরের সত্যকে গ্রহণ করতে পারি। সেটাই হয়েছে। এই জায়গায় আমাদের পৌঁছানোর চেষ্টা করা যে সেটাই হয়েছে। খুব বেশি করে না হলেও তথাকথিত শিক্ষিত মহলে হয়েছে। বাইরের স্বরূপ শব্দরূপ পড়তে গিয়ে, ব্যাখ্যা পড়তে গিয়েও ভেতরে ঢোকার প্রবণতা এসেছে। শব্দরূপের বহিরাঙ্গিক দিক আছে, সেটা রিচুয়ালিটি বলতে পারি। তা শব্দরূপের বহিরাঙ্গিক রিচুয়ালিটির প্রতি আগ্রহী করে তুলেছে মানুষকে। আবার এটাও খুব আশ্চর্যের নয় যে তন্নিষ্ঠ সেবক রিচুয়ালিটির পথ ধরে কর্মকাণ্ডের কাজগুলো নিপুণভাবে করতে করতে একসময় তার গভীরে থাকা জ্ঞানকাণ্ডের সন্ধান পেয়েছে। শ্রীমা শ্রীমা এইখানে এই জায়গাটায় শ্রীমার কথাই মনে পড়বে, আর কারোর কাছে ঋণ নিতে যেতে হবে না। মা বলে দিচ্ছেন না সেই অনন্য সাধারণ কথাটি। কোনো বিষয়ের বাহিরের অংশে কাঠিন্য থাকলেও তার প্রতি তুমি আরো বেশি করে নিবিষ্ট হও, দেখবে একসময় তুমি তার গভীরে যে নিহিত সত্য রয়েছে তা উপলব্ধি করতে পারছো। একটা ঘটনা মনে পড়ছে, এটা বলেই শেষ করব। ওই যে মৃদুদির কথা, লাইফ ডিভাইন যখন প্রথম গ্রন্থরূপে প্রকাশিত হলো, শ্রী অরবিন্দ স্বাক্ষর করছেন, এক একজনকে দিচ্ছেন। মৃদু দিয়ে আসলেন, যিনি শ্রী অরবিন্দের রান্না বান্না করে দিতেন। মৃদুতি এলেন, বলে আমাকে দেবে না, সবাইকে দিচ্ছ আমাকে দেবেন না। অনেকেই অবাক হয়েছিলেন যে মৃদুদি তো পড়তে পারবেন না, তাহলে ওকে দিয়ে কি হবে। শ্রী অরবিন্দ কিন্তু তার হাতে এক কপি দিলেন সই করে, দ্য লাইফ ডিভাইন। মৃদুদি কি করতেন, সেই দ্য লাইফ ডিভাইন মাথায় নিয়ে শুতেন না? সে গল্পের কথা তো আমরা জানি। তো আমরা কতটা কি মৃদুদি হতে পারবো জানি না, হওয়া তো যায়। এবারে ব্যক্তিগত কথা বলি। ওই বললাম শেষ করব না, ওটা ভুল হয়েছে, মিথ্যে কথা বলা হয়েছে। একটা ব্যক্তিগত কথা বলতেই হবে, মনে পড়েছে মৃদুদির সঙ্গে মিল রেখেই আমি বলবো। একেবারে গঙ্গা জোয়ারার কথাই বলবো, যে গঙ্গা জোয়ারাতে আমি এমন মানুষ দেখেছি আমাদের সেন্টারের সঙ্গে ওতপ্রোত যুক্ত, এমন মানুষ দেখেছি যিনি তেমন করে ইংরেজি হয়তো পড়তে পারেন না, না পারলেও তিনি কি করতেন, কোনো গ্রন্থ সংগ্রহ করে কাছে রাখতেন। কিছুদিন পরে তিনি তার ভাব ও সত্য উপলব্ধি করতে পারতেন, একদম ব্যক্তিগত ব্যাপারে, একদম 1:1 আমাকে সে কথা বলেছেন। এইভাবে তিনি সাবিত্রী, দিব্যজীবন, গীতা নিবন্ধের সত্য অধিগত করেছেন। সময় সময় আর প্যারাগ্রাফ পড়বো না, নতুন নতুন বাক্য ধরবো না। নতুন একটা প্যারাগ্রাফ শুরু হচ্ছে, 15 নম্বর প্যারাগ্রাফ। আজকে আর শুরু করব না। সবাই ভালো থাকুন। যা বলেছি ভুল ত্রুটি যা হয়েছে নিজ গুণে ক্ষমা করে দেবেন।
জয় মা, জয় শ্রী অরবিন্দ। আরো কিছু যদি জিজ্ঞাসা বা জানবার ইচ্ছা থাকে, তার জন্য তো কিছু সময় দিতে হবে। নটা অবশ্য হয়ে গেছে। যদি কারো কিছু বক্তব্য না থাকে, মাকে স্মরণ করে সেবাশ্রয়বৃন্দের চরণে প্রণাম জানিয়ে, আন্তরিক প্রণাম জানিয়ে এবং সকলকে শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম, নমস্কার জানিয়ে আজকের এই গুগল মিট অনুষ্ঠানটি এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। আবার পরে মিলিত হব পিতৃ ক্লাসে। সকলে ভালো থাকবেন।